শেখ হাসিনা আস্তে 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 তৃণমূল পর্যায়ের কর্মী এবং নেতাদেরকে উজ্জীবিত করার প্রক্রিয়ার মধ্যে আছে। বেসিক্যালি এই প্রক্রিয়াটা আছে এবং এই প্রক্রিয়া আরো মাসখানেকের মতো এই মাস দেড়েক এভাবে চলবে 26শে মার্চ পর্যন্ত, এবং 26শে মার্চের পরে শেখ হাসিনা আসলে আরো বৃহৎ পরিসরে আসবেন। শেখ হাসিনাকে নিয়ে মানে এখানে কথার চালাচালি হচ্ছে, কিন্তু এতে শেখ হাসিনার কিন্তু লাভই হচ্ছে। শেখ হাসিনা মানুষের মুখে মুখে থাকছে, এটা কিন্তু ওরা যারা এগুলি করতেছেন তারা কিন্তু এটা বুঝতেছেন না যে শেখ হাসিনা বিরোধিতা বা শেখ হাসিনার প্রতি ঘৃণা ছড়ানোর নামে কিন্তু শেখ হাসিনার নামটাই কিন্তু প্রচার হচ্ছে। এতে শেখ হাসিনার কোনো লস হচ্ছে না, এটাই মনে করে ভারত, এবং এটাই মনে করেন শেখ হাসিনা নিজে। এই দাবি করা হচ্ছে যে শেখ হাসিনা আনার জন্য প্রাণান্তকর চেষ্টা করতেছে, অমুক করতেছে, হুমকি ধামকি, এগুলো বোগাস, জাস্ট বোগাস। আমি শব্দটা ইউজ করলাম, জাস্ট বোগাস। আপনি যে কোনো লেভেলে, সরকারের যে কোনো লেভেলে, আপনি ইভেন তথ্য উপদেষ্টাকেও জিজ্ঞেস করে দেখতে পারেন। তথ্য উপদেষ্টার কাছে খাওয়া দেয় যে বাংলাদেশ সরকারিভাবে এখন পর্যন্ত একটা নোট বরাবর দেওয়া ছাড়া আর কোনো কিছু করে ইন্টারপোলে চিঠি দিয়েছে, সেটার কোনো কার্যকারিতা নেই। আদৌ দিয়েছে কিনা সেটা নিয়ে সন্দেহ প্রকাশ করতেছে অনেকে, এই চিঠির কোনো অস্তিত্ব দেখা যাচ্ছে না। অজিত দোভাল যিনি শেখ হাসিনাকে রিসিভ করেছিলেন যখন উনি যান, সেই অজিত দোভাল কিন্তু বেশ বাংলাদেশ এবং ভারতের সাথে সম্পর্ক নিয়ে বেশ, উনি হলেন সিকিউরিটি অ্যাডভাইজার মোদি সিকিউরিটি, এবং উনি এই পুরো শুধু বাংলাদেশ না, পুরো পৃথিবীতে এই নিরাপত্তা বিষয় ভারতের নিরাপত্তা বিষয়ে মোদীকে উপদেশ প্রদান করে থাকেন। সেটা মার্কিনীদের সাথে সম্পর্ক কি, আর রাশিয়ার সাথে সম্পর্ক, আর চীনের সাথে কি, পাকিস্তানের সাথে কি, বাংলাদেশের একটা পার্ট। যেটা হচ্ছে যে মোদীর এটার কারণে অজিত দোভাল শেখ হাসিনা আসলে প্রথম যে শেখ হাসিনার সাথে ভারতের সরকারের যদি কোনো যোগাযোগ হয় তা অজিত দোভালের মাধ্যমেই হয় বেসিক্যালি। আর কংগ্রেস নেতা রাহুল গান্ধী টেলিফোনে খোঁজ খবর। এই অজিত দোভালের সাথে শেখ হাসিনার রিসেন্টলি কথা হয়েছে, এইটুকু পর্যন্ত জানা গেছে যে ওই কথা হয়েছে। এবং এই যে মাঠে বলা হচ্ছে যে শেখ হাসিনা মাঝে মধ্যে যে ভয়েস ওভার শোনা যাচ্ছে, লাইক টেলিফোন কলস, লাইক ওনার টেলিফোনে বক্তৃতা, রিসেন্টলি অস্ট্রেলিয়াতে একটা বক্তৃতা, এইটা বেসিক্যালি উনি আরো কিছুদিন বজায় রাখবেন। এটা হলো প্রথমত হলো প্রবাসীদেরকে জানানো যে শেখ হাসিনা তার অবস্থানের আগের মতো, এখন তার মনোবলের কোনো সমস্যা নেই, কোন মনোবল নিয়ে কোনো নেই। এইটা হলো মেইনলি প্রবাসীদেরকে ইয়ে করে। আর হলো এই যে বিভিন্ন উপজেলা বা বিভিন্ন জায়গায় যে উনি টেলিফোনে রেকর্ডেড ইয়ে দিচ্ছেন, এটা বেসিক্যালি হলো তিনি এখন বুঝতে পেরেছেন যে আওয়ামী লীগ কারা ডিফেন্ড করে। হাইব্রিড যে ডিফেন্ড করে না, হাইব্রিড যে পলাতক হয়ে যায়, এটা উনি বুঝতে না। উনি কাদেরকে আসলে এই বক্তৃতাগুলি কেন, অনেকে সমালোচনা করেন উনি বক্তৃতা অনেকে বিপদে ফেলছেন, ঠিক আছে, এটা বলা হয়, কিন্তু আদতে এটা কিন্তু শেখ হাসিনা যেটা অজিত দোভাল এবং শেখ হাসিনার মধ্যে যে ইয়াতে, তাতে একটা জিনিস শেখ হাসিনাকে উপস্থিত রাখতে হবে বাংলাদেশের ইয়াতে এনভায়রনমেন্টে। তো বাংলাদেশের এনভায়রনমেন্টে কোথাও বলছে, ওনার তো ঢাকা শহর বা ক্যাপিটাল শহরে তো উপদেষ্টারাই ওনাকে উপস্থিত রাখেন সবসময় ওনার বিরুদ্ধে বক্তৃতা দিয়ে। এখন ওনাকে তো তার মাঠ লেভেলে যে কর্মীরা তার জন্য পিঠ দেখায়নি, বুক চিতিয়ে আসছে, যে কর্মীরা ধরেন বা নেতারা পিঠ দেখায় পালায় গেছে, তাদেরকে তো আর ওনার উজ্জীবিত করার কিছু নাই। ওনারা নিজেই কিছু কথাবার্তা বলেন, কিন্তু শেখ হাসিনা ওই নেতা কর্মীদের উদ্দেশ্য করে উনি এই বক্তৃতা গুলো রেকর্ড করে পাঠান বা টেলিফোনে রেসপন্ড করেন। এটা বেসিক্যালি তার টার্গেট হলো বাংলাদেশে গ্রাসরুট লেভেলে যে আওয়ামী লীগের নেতা কর্মী আছে তাদেরকে জানান দেওয়া যে তাদের নেত্রী তাদের সাথে আছে এবং তাদের নেত্রী তাদের জন্য কাজ করতেছে, তাদের নেত্রী তাদের রাজনীতি কে নিয়ে করবে। কিন্তু কথা হচ্ছে যে শেখ হাসিনার এই কর্মকাণ্ডগুলো ভারত কতটা এন্ডোর্স করে। এর নিয়ে একটা কথা এর আগেও আমি বলেছি যে পররাষ্ট্র মন্ত্রী ভারতের জয়শঙ্কর স্পষ্ট বলেছেন, আমাদের পররাষ্ট্র উপদেষ্টা স্পষ্ট বলেছেন যে শেখ হাসিনা যাই করে এটা তার প্রাইভেট ইস্যুস, ইট ইজ হার থিং। কারণ উনি আমাদের গেস্ট, ওনাকে আমরা কোনো কিছুতে নিষিদ্ধ করি নাই। শেখ হাসিনাকে যে সুযোগ সুবিধাগুলো দেওয়া হয় সেটা অ্যাজ এ গেস্ট তাকে দেওয়া হয়েছে। শেখ হাসিনা একজন প্রাইম মিনিস্টার হিসাবে উনি ইয়েতে গিয়েছেন, ইন্ডিয়া গিয়েছেন, ফর্মার প্রাইম মিনিস্টার। শেখ হাসিনাকে সেই একজন প্রাইম মিনিস্টার বা ফর্মার প্রাইম মিনিস্টারের যে আতিথ্যতা সেটাই ওকে দেওয়া হচ্ছে, এবং এই সেক্রেটারিয়েট সার্ভিসটা সেটা দেওয়া। অজিত দোভাল এটা দেখাশোনা করে। সম্প্রতি অজিত দোভাল শেখ হাসিনার সাথে দেখা করে বা একদম দেখা করে কথা বলে উনি শেখ হাসিনাকে আশ্বস্ত করছেন যে ভারত তাদের অবস্থান কখনোই শেখ হাসিনার ব্যাপারে কোনো অবস্থান পরিবর্তন করে না, বরং ওনার আরো কোনো সহযোগিতার প্রয়োজন আছে কিনা সেটা তারা জিজ্ঞেস করে। তবে ভারত বাংলাদেশের রাজনীতিতে ইনভলভ হবে না, এইটা কিন্তু শেখ হাসিনাকে, ভারত বাংলাদেশের রাজনীতি ইনভলভ হবে না, শেখ হাসিনাকে সেইভাবেই তার চলতে হবে এবং সেটাই তাকে পরামর্শ দেওয়া হয়। সেই পরামর্শ অনুসারে শেখ হাসিনা আস্তে আস্তে তৃণমূল পর্যায়ের কর্মী এবং নেতাদেরকে উজ্জীবিত করার প্রক্রিয়ার মধ্যে আছে। বেসিক্যালি এই প্রক্রিয়াটা আছে এবং এই প্রক্রিয়া আরো মাসখানেকের মতো এই মাস দেড়েক এভাবে চলবে 26শে মার্চ পর্যন্ত, এবং 26শে মার্চের পরে শেখ হাসিনা আসলে আরো বৃহৎ
পরিসরে আসবেন। সেই বৃহৎ পরিসরটা কি সেটা আমি এক্স্যাক্টলি জানি না, তবে আমি জানি যে ইন্টারন্যাশনাল ক্যাম্পেইন যেটাকে বলে, দেশের ক্যাম্পেইনে তো এখন পর্যন্ত অনেক জটিলতা কর্মীদেরকে আপনি বলেছেন যে কর্মীদেরকে উঠায়, যে কর্মীরা আবার সামনে আসার চেষ্টা করছে তাদেরকে উঠায় নিয়ে যে নতুন পার্টিতে, আপনি কি জানেন কিনা এটা শুধুমাত্র ইয়ে করতেছে যে এদের পুরো অত্যাচার করতে তা না, অনেকে কিন্তু জামায়া ধরে রেখেছেন। আমি এরকম কয়েকজনকে চিনি যাদেরকে আমাদের এলাকার জামায়া ধরে রাখা হয়েছে এবং তাদেরকে প্রস্তাব দেওয়া হচ্ছে নতুন দল, কারণ তারা তো বঞ্চিত ছিলেন ওই সময়, তারা কিন্তু এরাই কিন্তু শেখ হাসিনার জন্য কখনো পিঠ দেখেনি, এদেরকে পড়াইতে পারতেছে না, এই জন্য এখন পর্যন্ত মার্কেটে আসে নাই যে আওয়ামী লীগের পতন। তো তারপরে আপনি দেখবেন যে ফেসবুক বা বিভিন্ন জায়গার যুবলীগের, ছাত্রলীগের বা আওয়ামী লীগের কিছু ক্ষুদ্র নেতা, ছোট পদের নেতা, তারা বলছেন যে আওয়ামী লীগ আর বিশ্বাস করে না, শেখ হাসিনার প্রতি আস্থা নাই, এই জন্য এগুলা দিয়ে তারা মনোমতে যান বাঁচানোর চেষ্টা করতেছেন। এগুলো কিন্তু তারা দল ত্যাগ করছেন তা না, কিন্তু এরা এইসব স্ট্যাটাস দিয়ে বা এইসব দিয়ে যান বাঁচানোর চেষ্টা করতেছে। মূলত অপারেশন ডেভিল হান্ট শেখ হাসিনার প্ল্যানটা সম্পর্কে তারা জানে, অবশ্যই জানে। এই যে কি বলে কমান্ড সেন্টার যেটা গঠন করেছে, মোটামুটি কমান্ড সেন্টারটা হলো বেসিক্যালি একটা লিস্ট করা হচ্ছে কাদেরকে সারা বাংলাদেশে কাদেরকে, কোন কোন আওয়ামী লীগ নেতা, কোন কোন যুব দল নেতা, কোন কোন যুবলীগ নেতা, কোন এদেরকে ধরা হচ্ছে। শুধু আওয়ামী লীগ, সবাই যে বলছে শুধু আওয়ামী লীগ হান না, কিন্তু হ্যাঁ আওয়ামী লীগকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু যুব দলকে কিন্তু ইয়ে দেওয়া হচ্ছে, টোপ দেওয়া হচ্ছে, ঠিক আছে, এগুলো হচ্ছে। তো শেখ হাসিনা এই জিনিসগুলো জানেন, যে কারণে উনি উনার তৃণমূলের নেতা কর্মীদেরকে সুস্থ রাখার জন্য যে উনি আছেন এবং উনি নেতাকর্মীরা যেভাবে আন্দোলন চায় সেভাবে আন্দোলন পরিচালনা করবেন, এই আশ্বাস দেওয়ার জন্য আজকে যে টেলিফোনের যেটা এই সরকার খুব রিয়াক্ট করছে, সেটা হলো এই টেলিফোনিক, এবং এইটা আরো অব্যাহত থাকবে। তবে ইন্টারন্যাশনাল ক্যাম্পেইনের মধ্যে ওনারা কিভাবে আসবেন এটা এখন পর্যন্ত, এবং ইন্টারন্যাশনাল ক্যাম্পেইনে কারা এই ক্যাম্পেইন, এটা কি ক্ষুদ্র ক্ষুদ্র ভাবে বিভিন্ন দেশ থেকে দেশে তার অবস্থান, তার 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 রাজনৈতিক অবস্থান ব্যাখ্যা করার মাধ্যমে এটা ইয়ে হবে, সেটা যেটা শুরু হয়েছে অস্ট্রেলিয়াতে উনি করেছেন, কিন্তু এটা না আর অন্য কোনো ভাবে এটা এখন পর্যন্ত ক্লিয়ার না। তবে শেখ হাসিনার সাথে ভারতীয় রাজনীতিবিদদের যোগাযোগ হবে, অজিত দেওয়াল শেখ হাসিনাকে সর্বক্ষণিক পরামর্শ দিচ্ছে। একেবারে এই যে পরামর্শ দিচ্ছেন এবং ভারত বাংলাদেশের রাজনীতিতে কোনোভাবেই যুক্ত হবে না, বাট শেখ হাসিনাকে তারা এই পরামর্শটুকু দিয়ে যাচ্ছেন এবং সেই অ্যাক্সেসটুকু তিনি পাচ্ছেন। এই শেখ হাসিনার সঙ্গে আসলে আপনি বলছিলেন বিভিন্ন দেশে তার যোগাযোগ এখন হচ্ছে, এই দেশের ক্ষেত্রে আপনি বললেন যে মার্চের মধ্যে একটা ক্ষেত্র, এটা আসলে কি ধরনের? এটা হলো একটা হলো আমি যেটা শুনেছি সেটা হলো যে 7ই মার্চ বঙ্গবন্ধুর ভাষণ অনলাইনে ব্যাপক প্রচারের মাধ্যমে তারা ইয়ে করবেন, এটা একটা মানে অনলাইনে এই চেষ্টাটা হচ্ছে, যেটা যারা এই চেষ্টার সাথে জড়িত তাদের থেকে আমি শুনেছি যে 7ই মার্চ বঙ্গবন্ধুর ভাষণ মানে সর্বত্র ছড়ায় দেওয়া, মানুষের মধ্যে দেওয়া, সেটা যেহেতু তৃণমূল পর্যায়ে বা কোনো পর্যায়ে ওনার মাইকিং করতে পারবেন না, যেহেতু ছাত্রলীগ নিষিদ্ধ করা আছে, তারপর অন্য যুবলীগ মাঠে নাই, মাইকিং কতটুকু করতে পারবেন না আপনারা, তবে অনলাইনে তারা একটা জোর উপস্থিতি দেখা, এটা বলতে পারেন যে অনলাইন ওয়ার। আমি এইটুকু আপনাকে বলতে পারি যে তারা যেটা বলছেন আর কি, যে 7 মার্চে বঙ্গবন্ধুর ভাষণ প্রচারটা হবে ব্যাপক, হ্যাঁ বিশ্বব্যাপী, এটা হবে বিশ্বব্যাপী। বাংলাদেশ তো বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে জনসংখ্যা বিভিন্ন অনলাইন ইয়ের মধ্যে, মানে সিকিউর অনলাইন ইয়ের মধ্যে তারা এই ভাষণটা, রেকর্ডেড ভাষণটা তারা প্রচার করবে, কোনো যাতে এমন ব্যবস্থা নেওয়া হচ্ছে যাতে বাংলাদেশের বিটিআরসি বা কেউ এই যেটা আটকাতে না পারে, এরকম একটা চেষ্টা চালানো হচ্ছে। কারণ আপনি জানেন বাংলাদেশ বিটিআরসির একটা ক্ষমতা আছে যে এই ভাষণটা বাজার সঙ্গে সঙ্গেই কিন্তু এটাকে বন্ধ করে দিতে পারে। কিন্তু এই আওয়ামী লীগের তথ্য প্রযুক্তি যারা দেখছেন তারা একটা চেষ্টা চালাচ্ছেন যে এমন একটা জায়গা থেকে জিনিসটাই করা যাতে বিটিআরসির এই হস্তক্ষেপটা না করতে পারে, এবং এটা এবং 26শে মার্চে ওনারা সেইম একটা ক্যাম্পেইন, বিশাল ক্যাম্পেইনে যাবেন, এবং তারপরে আসলে আওয়ামী লীগের রুট লেভেলে ততদিনের রাজনীতির কিছু পরিবর্তন আসার সম্ভাবনা আছে, এই ইলেকশনের ব্যাপার নিয়ে কথাবার্তা হবে, তখন তারপরে তাদের পরবর্তী সিদ্ধান্ত। কিন্তু এই 7 এবং 26শে মার্চ ঘিরে তাদের একটা ব্যাপক প্রচারণা, অনলাইন ভিত্তিক ব্যাপক প্রচারণা। আমি এখন পর্যন্ত শিওর না তৃণমূল লেভেলে ওনারা কি করবেন, তবে তৃণমূল লেভেলে যদি কেউ করেন, আওয়ামী লীগের তো এরকম অনেক নেতা কর্মী আছে যারা হয়তো মিছিল করতে পারেন, অথবা বঙ্গবন্ধু ভাষণ বাজায় অ্যারেস্ট হইতে পারেন, এটা হইতে পারে, কিন্তু যেটা অনলাইনে তাদের সরব এবং মানে বলতে পারেন অনলাইন ওয়ার তারা করার চেষ্টা করবে।
একেবারে এই যে আপনি বলছিলেন তৃণমূলের কথা, আওয়ামী লীগের তৃণমূলে যারা এখন আছেন সবই হচ্ছে আওয়ামী লীগের পুর খাওয়া নেতা কর্মী, যারা সব সময় দুর্দিনে আওয়ামী লীগের দুর্দিনেই তারা দাঁড়ান এবং নানা প্রতিকূলতা মোকাবেলা করে তারা দাঁড়ান। একটা বিষয় হচ্ছে যে আওয়ামী লীগের যে এত এত এমপি, এই যে 15 বছরে 15টা 3টা সংসদে অসংখ্য এমপি, প্রায় 400-500 এমপি, 400-450 এমপি, 1000-এর উপরে সে ধরেন 1000-এর উপরে আছে হলে আপনার 2007-8 থেকে 1000-এর একদম। তো এত এমপি, এই এমপিদের একটা বড় অংশই নাই, তারা তৃণমূলের কর্মীদের অভিযোগ, তারা এমপি না, এমপিদের ছায়া এমপি আছে না, তাদের পিএসরা এপিএসরা। আমি বলছি এমপি তো নাই, এরপরে তাদের অনুসারী যেসব কমিটির প্রেসিডেন্ট সেক্রেটারি আছেন তারা পর্যন্ত উধাও হয়ে গেছেন এবং তারা আত্মগোপন করছেন। কেউ কেউ বলেন তারা সীমান্তের ওপারে পাড়ি জমিয়েছেন। সবাই না, এই যে ঢালাও বলা হয়, কেউ কেউ বলেন তারা, আমি বলছি তারা কতজন সেটা তো আর যায় না, কিন্তু একটা বড় অংশ তো এখনো দেশে আছে, বুঝাই যাচ্ছে কিছুদিন পর পর। বড় অংশ শুধু না, একটা মেজরিটি অংশই দেশে যারা আসলে পালাইছে, যে বা যারা ধরেন তারা তাদের জীবন আশঙ্কায় পালাইছেন, এটা ঠিক, কিন্তু এটা মেজরিটি অফ দি লোকাল লিডার্স এবং গ্রাসরুট লেভেল লিডার্স এটা পছন্দ করে না, এটা হলো বড় ব্যাপার। কিন্তু সবাই কিন্তু পালায়নি আছে, কিন্তু একটা আশ্চর্যজনক ব্যাপার যে যতজন এমপি এই আওয়ামী লীগ রেজিমের সুবিধাভোগী ছিল, একটা এমপিও কি মাঠে নামতে পারে না? এটা একটা প্রশ্ন অবশ্য। আরাফাত রহমান নামলেই আপনার হয়ে যাচ্ছে নাকি? আরাফাত রহমান মাত্র 3 মাসের বা 6 মাসের এমপি খুব সম্ভবত, নাকি বাই ইলেকশনে হয়েছিলেন, তারপরে সেকেন্ডে 7 মাস। আচ্ছা, যাই হোক, তো এই ছাড়া আর আপনার একটা এমপি কোনো কথা বলছে? আপনার বাহাউদ্দিন নাসিম, ইনি তো ওনার কথা আপনি জানেন, অনলাইনে ওনার কথাগুলো, বা ধরেন আরো বড় বড় নেতারা বিভিন্ন জায়গায় কথা বলছেন, তারা ওই যে তাদের লিফলেট বিতরণের সব জানেন যে সাধারণ আওয়ামী লীগ দ্বারা ওনারা প্রত্যাখ্যাত। তো প্রত্যাখ্যাত শব্দটা আমার বলা হচ্ছে, সাধারণ আওয়ামী লীগ তাদের পছন্দ করছে, তাদের কথাবার্তা পছন্দ করছে। ইভেন তারা যখন লিফলেট দিতে গেছে তাদের হাত থেকে লিফলেটও নেয়নি, ওনারা ফটোশুট করতে হয়েছে। তো ওই ধরনের লোক থেকে আওয়ামী লীগের লোকেরা, গ্রাসরুট লেভেলের লোকেরাও কিন্তু পছন্দ করে না। ওদের থেকে ওরা কিছু আশা করা হলো লোকাল। এখন এই লোকাল শেখ হাসিনাও কিন্তু আশা করছে, তার ভিত্তি কিন্তু লোকাল। যতই শেখ হাসিনা তার আমলে 15 বছরে তার লোকাল নেতাদেরকে, মানে যারা আসলেই কোন সুবিধা নেই তাদেরকে উনি যতই দূরে ঠেলেছেন, তারা ততই তার জন্য কিন্তু বুক পেতে দাঁড়িয়েছেন, অন্যরা কিন্তু বুক পাতে দাঁড়ায়নি। এটাই হলো প্র্যাকটিক্যাল সিচুয়েশন। কিন্তু সবাই পালিয়েছে, এটা ঠিক। অপারেশন ডেভিল হার্ট সম্পর্কে সবাই যেরকম মনে করছে এটা খুব নির্যাতনমূলক হবে, ব্যাপারটা কিন্তু তা না। অ্যারেস্ট হচ্ছে বহু মানুষ, কিন্তু নির্যাতন হচ্ছে কেউ বলতে পারতেছে না। এই অ্যারেস্ট হওয়া লোকগুলিকে কনভার্ট করার চেষ্টা হচ্ছে, মুসলমান থেকে খ্রিস্টান বানানো বা খ্রিস্টান থেকে মুসলমান বানানো না, আওয়ামী লীগ থেকে বৈষম্য বিরোধী বানানো, বিএনপি থেকে বৈষম্য বিরোধী কাজে বানানোর জন্য ব্যবহৃত হচ্ছে। আমি জানি না আর্মির নেতৃত্বে, অবশ্য আর্মি বরাবরই বলা হয় আইয়ুব আমল থেকে পাকিস্তান সেনাবাহিনী, বাংলাদেশ আমলে জিয়াউর রহমানের সেনাবাহিনী, এরশাদের সেনাবাহিনী এবং মঈনুল আহমেদের আমলে তাদের সেনাবাহিনী এই দেশে সবসময় একটা কিংস পার্টি গঠন করার চেষ্টা করছে। একটা মাত্র ফেল করছে, বাকি 2টা সফল হয়েছে, 3টাই সফল হয়েছে, আইয়ুবেরটাও সফল হয়েছে, ধরেন কি বলে জিয়াউর রহমানের সফল হয়েছে, বিএনপি আজকে প্রতিষ্ঠিত পার্টি, এবং জাতীয় পার্টিও সফল হয়েছিল তখন, এবং সেটা এখন পর্যন্ত একটা পার্সেন্টেজ অফ ভোট তারা এখন পর্যন্ত নিয়ন্ত্রণ করে। তো এখন দেখা যাক মইনুল আমলে ফেল করার পরে এইবারের আমলে এসে আর্মি সফল হয় কিনা, এবং আর্মি আসলেই কি এই পার্টি গঠনের ব্যাপারে মানে একনিষ্ঠ থাকে কিনা, যেটা মইনুল আমলে একনিষ্ঠ না থাকার কারণে এটা ফেল করে গেছিল। এখন বাংলাদেশের এই আর্মি কি আসলে একনিষ্ঠ কিনা বৈষম্য বিরোধীদের সমর্থন করা? সাবেক অনেক আর্মি অফিসারদের সঙ্গে গতকালকে সার্জিস সালামরা একটা সভা করেছেন সাবেক আর্মি অফিসার, একেবারে হুবহু নকল। এরশাদ আমল, জিয়াউর রহমান আমলকে সাবেক আর্মিদেরকে জয়েন করেছে, এরশাদ আমল সাবেক আর্মি জয়েন করেছে। এবার বৈষম্য বিরোধীদের সময় আপনি মনে আছে আমাদের যে পত্রিকা সম্পাদক ছিলেন, যিনি তার একটা পার্টি করতে গেলেন না ফেনীর, ওনার ওখানে কিন্তু সাবেক আর্মিরা জয়েন করছিল। তো এই সাবেক আর্মি সব জায়গায় জয়েন করে, এটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। এবং সাবেক আর্মিরা সবসময় যখন নতুন কোনো দল হয় তারা একজোট হন, কারণ তারা এই সাবেক আর্মিরা ওই সময়কালে বঞ্চিত লোক, মানে তারা সুবিধা পায় না। আপনি খেয়াল করে দেখেন যে ইকবাল আহমেদ তার একবার ডিফেন্ড করতে গিয়ে উনি কি বলছেন, উনি আওয়ামী লীগ থেকে এইটা পান নাই, ইউনিভার্সিটি পান নাই, উনি আওয়ামী লীগ থেকে পাওয়ার প্ল্যান্ট পান নাই, উনি এই পান নাই, উনি বঞ্চিত। কিন্তু খেয়াল করছেন আপনি জিনিসটা, উনি নিজেকে সেনাপ্রধান ছিলেন, উনি বঞ্চিত হইলেন কেন? দেখেন এখন সে বলছে, তার ফেসবুকে ইয়েটা আছে যে ওনাকে আওয়ামী লীগ 3 বছর না কয় বছর ঘুরে তার ইউনিভার্সিটি দেন নাই, বিশ্বমানের ইউনিভার্সিটি করা বলছে তার।
তারপর ওনার অভিজ্ঞতাই এইসব ব্যাপারে, উনি ক্যান্টনমেন্টে বা বহু শত শত স্কুল কলেজ গড়ে তুলছেন, এগুলো ওনার ইয়েতে ফেসবুকে আছে। তারপরে উনি একটা পাওয়ার প্ল্যান্ট চেয়েছেন এবং বলছেন এটা কোথায় উনি টাকা পাবো, ওনার ডিফেন্ড করতেছে না, ওনার কোনো টাকাই লাগবে না। আপনি দেখেন কতটা অনৈতিক একজন ব্যক্তি, তিনি বলেন তার কোনো টাকাই লাগবে না, আবার হচ্ছে উনি মালিক হবেন। টাকা কে দিবে? অমুক প্রতিষ্ঠান টাকা দেবে, আমি মালিক হই। তাহলে আপনি এটা কোন নীতিতে হইলো? আপনার নিজের টাকা নাই, অথচ আপনি একটা পাওয়ার প্ল্যান্টের মালিক হয়ে যাচ্ছেন এবং নিজেকে নীতিবান বলছেন। খেয়াল করে দেখেন, যে ডেঞ্জারাস। আমি একটু ভয় পেয়েছি তার এই কথাবার্তায়, যে সে সামান্য লোভের জন্য একটা সরকার পতনের জন্য সে চেষ্টা চালাইছে।